রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বাপ কি বেটি। আজকে গল্পের তৃতীয় পর্ব বা শেষ পর্ব। নিমন্ত্রণ আমন্ত্রণ চলিতে লাগিল। ইহারা দেখিলেন শরৎ ছেলেটি ভালো, তার বাপ মা জীবিত নাই, ওই বোন ললিতা আর একটি ছোট ভাইও আছে। লাহিড়ী সাহেব খবর লইয়া জানিলেন শরৎ যদিও ৩-৪ বৎসর মাত্র বিলেত হইতে ফিরিয়াছে, তথাপি ইহারই মধ্যে বেশ পসার করিয়া লইয়াছে। ক্রমে ইহাও লক্ষ্য করিলেন সরোজের পক্ষে সুষমা একটি আকর্ষণের বস্তু। মাস ২ পরে একদিন সরোজ আসিয়া লাহিড়ী গৃহিণীর নিকট বলিল, আপনারা কি সুষমার আর বিয়ে দেবেন না? গৃহিণী বলিলেন, দেবারই তো ইচ্ছে, ওর বাবা এই জন্যেই তো ওকে আমাদের হাতে দিয়ে গেছেন, নইলে ওর মামারা অবস্থাপন্ন লোক, সেইখানেই তো ওর থাকবার কথা। কিন্তু তারা আবার গোড়া হিন্দু কিনা এ কথা তুমি কেন জিজ্ঞাসা করছো সরোজ? তোমার সন্ধানে কি কোনো ভালো পাত্র আছে? সরোজ বলিল, পাত্র একটি আছে, তবে ভালো কি মন্দ সেটা অবশ্য আপনাদেরই বিচার্য। কে বলো দেখি? সরোজ একটু সলজ্জ হাসি হাসিয়া বলিল, আমাকে কি আপনি সুষমার যোগ্য পাত্র মনে করবেন? গৃহিণী খুব বিস্মিত হইয়াছেন। এইরূপ ভান করিয়া বলিয়া উঠিলেন, তুমি তুমি সুশীকে বিয়ে করবে? সে তো তার পরম সৌভাগ্য। কিন্তু সুশীর মন কি তুমি বুঝেছ? না, চেষ্টাই আমি কখনো করিনি মিসেস লাহিড়ী, আপনাদের অনুমতি না পেলে। গৃহিণী বলিলেন, সে তো ঠিক, তুমি যেমন ভদ্র ছেলে তার উপযুক্ত কাজই করেছ। আচ্ছা, উনি বাড়ি আসুন, ওকে জিজ্ঞাসা করি, উনি যেরকম বলেন তোমায় জানাবো। তাহলে দয়া করে আজ কি মিস্টার লাহিড়ীর মতটা জেনে রাখবেন, কাল আবার এ সময় আমি আসবো কি? মিসেস লাহিড়ী মনে মনে হাসিয়া ভাবিলেন, বাবাজির যে আর তর সইছে না দেখছি। প্রকাশ্যে বলিলেন, হ্যাঁ বেশ, এ তো আমি ওর সঙ্গে পরামর্শ করে রাখবো এখন, কাল আবার তুমি এসো। সরোজ আশান্বিত হৃদয়ে প্রস্থান করিল। রাত্রে নিভৃতে গৃহিণী স্বামীর নিকট কথাটি পাড়িলেন। লাহিড়ী বলিলেন, সরোজ যে সুশীর দিকে খুব ঝুঁকেছে তা আগে থেকেই বোঝা যাচ্ছিল। গৃহিণী বলিলেন, সে তো বটে, কেমন, তোমার কোনো অমত নেই তো? লাহিড়ী বলিলেন, ছেলেটি তো বেশ ভালোই, ডাক্তারিতে এর মধ্যে বেশ পসার করে নিয়েছে, সুশিক্ষিত, সৎ চরিত্র, কিন্তু সুশী বেটি কি রাজি হবে? কেন রাজি হবে না? এর চেয়ে ভালো পাত্র আর কোথায় পাবে শুনি? ভালো মন্দর কথা আমি বলছি নে, আমার কিন্তু মনে হয় ওর কেবল বাইরেটাই আধুনিক, কিন্তু ভেতরটা নিতান্ত সেকেলে। বিধবার আবার বিয়ে করা ও হয়তো মহাপাপ বলে মনে করে। তা যদি না হতো তবে তো মাছ মাংস ছাড়তো না, একাদশীতে ফলমূলও খেত না, আর লুকিয়ে ঠাকুর পুজো করতো না। বেশ তো, সরোজ চেষ্টাই করুক না। হ্যাঁ, সরোজকে বলো সে আগে বেশ করে ওর মন বুঝে দেখুক। সরোজ যেমন ওকে ভালোবেসেছে, সুশীও যদি তাকে সেই রকম ভালোবেসে থাকে, তাহলে আর কথা কি? তাহলে ওই কথাই সরোজকে বলি। হ্যাঁ বলো। দিন 15 পরে সুরেশ সুষমা একদিন মিসেস লাহিড়ীকে বলিল, পরশু রবিবার বিকেলে ললিতার দাদা ললিতাকে আর তার ছোট ভাইকে আলিপুরে ফ্লাওয়ার শো পুষ্প প্রদর্শনী দেখাতে নিয়ে যাবে। ললিতা আমাকে জিজ্ঞাসা করেছে, তুই যাবি ভাই? তাহলে তোকে আমরা তুলে নিয়ে যাই। আমি বলেছি, আচ্ছা, জ্যাঠাইমাকে জিজ্ঞাসা করে কাল বলবো। গৃহিণী সস্নেহে সুষমার গায়ে হাত বুলাইয়া বলিল, বেশ তো, তা যেও মা, আর ওদের দুজনকে নেমন্তন্ন করো, শো থেকে ফিরে রাত্রে এখানে এসে খাওয়া দাওয়া করে যাবে। রবিবার বিকেলে সরোজ আসিল, কিন্তু ললিতা কিংবা তার ভাই আসে নাই। বলিল, ললিতাকে এবং ছোট ভাইকে মাসিমা নিজ গৃহে লইয়া গিয়াছেন, আজ রাত্রে সেখানে তারা থাকিবে। মিসেস লাহিড়ী বলিলেন, তাহলে আর কি হবে? সরোজ বলিল, সুষমাকে নিয়ে যেতে পারি? মিসেস লাহিড়ী বলিলেন, বেশ তো, নিয়ে যাও। সুষমা বলিল, আজ থাক না জ্যাঠাইমা, অন্য একদিন গেলেই তো হবে। সরোজ বলিল, আজ কিন্তু বিশেষ করে গোলাপ ফুলেরই এক্সিবিশন,
এটা মিস করা উচিত নয়। সুষমা বলিল, তাহলে তুমিও চলো জ্যাঠাইমা। আমার কি সময় আছে মা, কত কাজ আমার পড়ে রয়েছে। তাছাড়া উনিও বাড়ি নেই। যাও না, সঙ্গে গিয়ে তুমি ফুল দেখে এসো। সরোজ, ফিরে এসে এখানেই খাবে তো তুমি? হ্যাঁ, খাবো বই কি মিসেস লাহিড়ী। সুষমা নিতান্ত অনিচ্ছায় বেশ পরিবর্তনের জন্য উঠিয়া গেল। এই সুযোগে সরোজ বলিল, দেখুন, অনেক চেষ্টা করে ওর মনের কথা আমি কিছুমাত্র বুঝতে পারলাম না। গৃহিণী কয়েক মুহূর্ত চিন্তা করিয়া তারপর বলিলেন, ওর পরামর্শে চলতে গিয়েই তো এরকম হলো, নইলে এতদিন কোন কালে যা হোক একটা হেস্তনেস্ত হয়ে যেত। আমার প্রতি ওর যে মন আছে তার কোনো লক্ষণ আপনি কি বুঝতে পারেন? ও বড় চাপা মেয়ে, ও সবে আর দরকার নেই। আমি নিজে বরং আজ রাত্রে খোলাখুলি ওকে জিজ্ঞাসা করি। সরোজ মিনতির স্বরে বলিল, আমি চলে গেলে তারপর জিজ্ঞাসা করবেন। বেশ, তাই হবে। লাহিড়ী সাহেব সস্ত্রীক ড্রয়িং রুমে বসিয়া আছেন। সন্ধ্যার পর সুষমাকে লইয়া সরোজ ফিরিয়া আসিল। সুষমার হস্তে গোলাপ ফুলের মস্ত বড় একটা সাজি, তাহাতে নানা আকার ও বর্ণের ফুল ফান পাতা সহযোগে সজ্জিত। লাহিড়ী সাহেব ও তাহার গৃহিণী পর্যায়ক্রমে সাজিটি হাতে লইয়া পরীক্ষা ও আঘ্রাণ করিয়া উচ্চ প্রশংসা করিতে লাগিলেন। লাহিড়ী সাহেব বলিলেন, সরোজ, তুমি মুখ হাত ধোবে না? হ্যাঁ, ধোবো। লাহিড়ী সাহেব বেয়ারাকে ডাকিয়া সরোজকে গোসলখানায় লইয়া যাইতে আদেশ করিলেন। সরোজ চলিয়া গেল। লাহিড়ী জিজ্ঞাসা করিলেন, কত নিলে ফুলগুলো রে শশী? 8.5 টাকা। কিনে আমি দাম দিতে যাচ্ছিলাম, কিন্তু সরোজবাবু কিছুতেই আমায় দাম দিতে দিলেন না। একবার ভাবলাম তবে থাক, নিয়ে কাজ নেই। আবার মনে হলো সেটা হয়তো একটু অভদ্রতা হয়, তাই অগত্যা নিলাম। অন্যায় করেছি জ্যাঠামশাই? না, অন্যায় করনি মা, বলিয়া লাহিড়ী সাহেব পত্নীর দিকে চাইয়া বলিলেন, তুমি কি বলো গো? গৃহিণী বলিলেন, না নিলেই অন্যায় হতো। যাও মা, তুমি কাপড় চোপড় বদলাও গে, তারপর ফুলগুলি কয়েকটা ফুলদানিতে জল দিয়ে বেশ করে সাজিয়ে ফেলো। 15 মিনিট পরে সরোজ ড্রয়িং রুমে ফিরিয়া আসিল। আর কিছুক্ষণ পরে সুষমাও আসিল। তার হাতে 2টি গোলাপ, একটি জ্যাঠাইমার চুলে পরাইয়া দিল, একটি জ্যাঠামশাইয়ের কোটে বটন হোল করিয়া দিতে লাগিল। লাহিড়ী সাহেব হাসিতে হাসিতে বলিলেন, আমি বুড়ো মানুষ, আমার কি সাজেরে বেটি, সরোজের কোটে পরিয়ে দে। সুষমা কিন্তু শুনিল না, জ্যাঠামশাইয়ের কোটেই ফুলটি পিন দিয়া আটকাইয়া দিল। লাহিড়ী সাহেব উহা খুলিয়া হাসিতে হাসিতে সরোজের কোটে লাগাইয়া দিলেন। ইহা দেখিয়া গৃহিণী নিজের খোপার ফুলটি সুষমার চুলে গুজিয়া দিলেন। বাহ, এ কি! বলিয়া সুষমা আর 2টি ফুল লইয়া জ্যাঠামশাই ও জ্যাঠাইমাকে অলঙ্কৃত করিল। আহারান্তে রাত্রি 10টার সময় সরোজ বিদায় গ্রহণ করিল। লাহিড়ী সাহেবও রাত কাপড় পরিবার জন্য নিজ শয়নকক্ষে প্রবেশ করিলেন। শশী বলিল, আমিও তাহলে শুই গে জ্যাঠাইমা। হ্যাঁ মা, চলো, আমিও তোর ঘরে যাচ্ছি, একটু কথা আছে। সুষমার শয়নকক্ষে গিয়া একটা চেয়ারে বসিয়া গৃহিণী বলিলেন, সরোজ তো মহাবায়না নিয়েছে মা। নিজ শয্যা প্রান্তে বসিয়া সুষমা বলিল, কি বায়না জ্যাঠাইমা? তোকে বিয়ে করবার জন্য খেপেছে। কথাটা শুনিবা মাত্র সুষমা চক্ষু অবনত করিল। গৃহিণী দেখিলেন তাহার মুখে ক্রোধ ও বিরক্তির লক্ষণ ফুটিয়া উঠিতেছে। ক্ষণপরে সুষমা বলিল, তাহলে তিনি খ্যাপার মতো কাজই করেছেন জ্যাঠাইমা। কেন? কারণ বিয়ে তো আমি করব না। কেন করবে না বাছা? তোমার এই কাঁচা বয়স, ভালো ঘর বর পেলে বিয়ে তো করাই উচিত। কেন, সরোজকে কি তোমার পছন্দ হয় না? বিদ্বান, সৎ চরিত্র, দেখতেও ভালো, নিজে যথেষ্ট টাকা উপার্জন করছে, এর চেয়ে ভালো পাত্র কোথায় পাওয়া যাবে মা? সুষমা বলিল, সে কথা নয় জ্যাঠাইমা, কিন্তু আমি যে বিধবা। কেন, বিধবা বিবাহ কি তুমি তবে ন্যায়সঙ্গত ধর্মসম্মত মনে করো না? লেখাপড়া লেখার ফল কি হলো তবে? সকল বিধবার পক্ষে আবার বিবাহ অধর্ম বা অন্যায় বলে আমিও মনে করি নে জ্যাঠাইমা। তবে কেন তুমি বিয়ে করতে চাও না বাছা? সুষমার মুখে আসিয়াছিল, কারণ আমি আমার স্বামীকে ভালোবাসি, আর যতদিন বেঁচে থাকবো বাসবো।
কিন্তু একথা বলিতে তাহার লজ্জা করিল। কয়েক মুহূর্ত ভাবিয়া লইয়া সে বলিল, আপনি তো জানেন জ্যাঠাইমা, আমার মা যখন চলে গেলেন কত লোক তো বাবাকে ফের বিয়ে করার জন্য বলেছিলেন। বাবার তখন মাত্র ৩৫ বছর বয়স। পুরুষ মানুষের পক্ষে সেটা পূর্ণ যৌবনকাল। কিন্তু বাবা তো বিয়ে করেননি। বাবার ঘরে মার যে অয়েল পেন্টিং ছবিখানি টাঙানো থাকতো, বাবা রোজ রাত্রে শুতে যাবার আগে মার সেই ছবিখানি ফুল দিয়ে সাজাতেন। ব্যারাম হবার পরও কয়েকদিন তার অন্যথা হয়নি। বাবা যদি আবার বিয়ে করতেন তাহলে কেউ তো তাকে বলতে পারত না যে তিনি অন্যায় বা অধর্ম করলেন। লাহিড়ী গৃহিণী অবাক হইয়া কিছুক্ষণ সুষমার মুখের পানে চাহিয়া রইলেন। তাহার কথাগুলির তাৎপর্য মনে মনে চিন্তা করিতে লাগিলেন। তারপর বলিলেন, তোমার বাবা তোমার মাকে নিয়ে কত বৎসর ঘরকন্যা করেছিলেন, কিন্তু তুমি তো বাছা তোমার স্বামীর সঙ্গে পুরো 2 বছরও পাওনি। সুষমা নীরবে নতমুখে বসিয়া রহিল, কোনো উত্তর করিল না। গৃহিণী আরো কিয়ৎক্ষণ নীরবে বসিয়া চিন্তা করিলেন। সুষমার প্রতি তাহার মন শ্রদ্ধায় পূর্ণ হইয়া উঠিল। বলিলেন, তোমার বাবা তোমার মাকে বড্ড ভালোবাসতেন, তা আমরা জানতাম। তোমার মার মৃত্যুর পর কিছুদিন অবধি তিনি পাগলের মতো হয়ে গিয়েছিলেন। আচ্ছা, একটা কথা আজ তোমায় জিজ্ঞাসা করি। তুমি রোজ আয়াকে দিয়ে ফুল আনাও, আমরা মনে করতাম লুকিয়ে লুকিয়ে তুমি ঠাকুর পুজো করে হিন্দুয়ানি বজায় রাখো। তুমিও কি তোমার বাবার মতন? সুষমা ধীরে ধীরে বলিল, আমার স্বামীর একখানি ফটোগ্রাফ আমার কাছে আছে। গৃহিণী আরো কিয়ৎক্ষণ নীরবে বসিয়া রহিলেন। তারপর বলিলেন, আচ্ছা মা, রাত হলো, শোও এখন। এই বিষয়ে আর কখনো আমি তোমায় অনুরোধ করব না। তুমি আমার উপর রাগ করো না মা। না জ্যাঠাইমা, রাগ করব কেন? আপনি তো ভালো ভেবেই বলেছিলেন। আপনি আমার অপরাধ নেবেন না জ্যাঠাইমা, বলিয়া সুষমা গলায় আঁচল দিয়া ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিল। জ্যাঠাইমা চলিয়া গেলে সুষমা দ্বারে খিল বন্ধ করিয়া যে দেরাজে তার মৃত স্বামীর ছবি থাকিত উহা খুলিল। ছবিখানি চারিদিকে অদ্যপ্রাপ্ত তাজা গোলাপ ফুলগুলি তুলিয়া লইয়া সুষমা জানলা গলাইয়া ফেলিয়া দিল। বস্ত্রাঞ্চলে ছবিখানি বেশ করিয়া মুছিয়া উহা মাথায় ঠেকাইয়া বলিতে লাগিল, তুমি আমায় ক্ষমা করো, ক্ষমা করো। আমি তো জানতাম না যে ও ফুলগুলোর সঙ্গে অলক্ষ্যে একজনের বাসনার কালি মাখানো আছে। আজকের গল্পটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।